অবশেষে শহর কলকাতা জুড়ে শীতের আমেজ, রীতিমতো কনকনে আবহাওয়া। ভোরের দিকে কুয়াশার চাদরে মুখ ঢাকলেও বেলা বাড়লেই মিঠে রোদের দেখা মিলছে শহর কলকাতায়। শুধুমাত্র তিলোত্তমায় নয়, পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, জমিয়ে শীতের এই স্পেল চলবে আগামী রবিবার পর্যন্ত এবং দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অনেকটাই নামবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গের জেলাগুলিকে টেক্কা দিচ্ছে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলি। সেখানে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। শহর কলকাতায় বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং একই সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলা এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 6 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে সড়ক চলাচল এবং বিমান চলাচলে বেশ কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা। বেশিরভাগ জায়গাতেই দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে এবং ভোরের দিকে মূলত এই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। আগামী 5 দিনে রাজ্য জুড়ে কোথাওই বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া এবং তার সঙ্গে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ, অর্থাৎ যে জাঁকিয়ে শীতের জন্য এতদিন অপেক্ষা করছিলেন দক্ষিণবঙ্গবাসী, অবশেষে বলা চলে সেই শীতের আমেজ একটু একটু করে ফিরতে শুরু করেছে। এবং কলকাতা তো বটেই, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই রকমভাবে পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শ্রীকান্তের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। মাদক পাচার রুখল আসানসোল দুর্গাপুর পুলিশের কোকোবেন থানার পুলিশ কর্মীরা। পশ্চিম বর্ধমানের এই কোকোবেন থানার পুলিশ বুধবার সন্ধ্যায় একটি সাদা গাড়ি আটক করে। গোপন সূত্রে খবর পেয়ে তারা নাকা করছিল গ্যামন ব্রিজ এবং রাতুরিয়া অঙ্গদপুর লাগোয়া রাস্তায় এবং তারপরেই সেই গাড়িতে থাকা 4 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে 4টি ট্রলি ব্যাগ এবং 4টি ব্যাগ সহ 75 কেজি গাঁজা উদ্ধার হয়। এই 4 জনকেই গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা আদালতে পাঠায় পুলিশ। এই ধৃতদের মধ্যে একজন ভরত জয়সওয়াল, বেনাচিতি রামকৃষ্ণপল্লীর বাসিন্দা, অন্য 3 জন মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে তা হলো উড়িষ্যা থেকে মাদক নিয়ে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে আসে মুর্শিদাবাদের রানীনগরের 3 বাসিন্দা। তারপরেই তাদের কাছ থেকে মাদক কিনে তা গাড়িতে চাপায় বেনাচিতির ভরত জয়সওয়াল এবং দুর্গাপুর স্টেশন থেকেই সেই গাড়ি নিয়ে সে মায়া বাজারের দিকে যাচ্ছিল। সেই সময়ে কোকোবেন থানার পুলিশের নাকা তল্লাশিতে ধরা পড়ে যায় তারা। এই মাদক পাচার কিন্তু এই অঞ্চলে নতুন নয়। বিশেষ করে বাংলা, ঝাড়খণ্ড সীমানা এবং উড়িষ্যা সীমানা দিয়ে আসানসোল দুর্গাপুরে চলে আসে এই মাদক। এবারে কোকোবেন থানার পুলিশ তৎপর হয়ে সেই মাদক পাচার রুখল। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম। সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মীরা এসছেন, জমায়েত করেছেন পঞ্চায়েত ভবনে এবং তাদের বক্তব্য কি তাদের যে মাইনে সে 6 মাস ধরে আটকে দেওয়া হয়েছে, তার 6 মাস ধরে মাইনে পাচ্ছেন না। তাদের যে বক্তব্য, তারা যে সরকারি প্রকল্পগুলি প্রত্যেকটি ব্লকের মধ্যে গ্রামে গ্রামে এবং বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া কাজ, এছাড়া তারা ইলেকশনের সময় ডিউটিও করেছেন, কিন্তু এই মুহূর্তে তাদের 6 মাসের মাইনে তারা পাননি, কিন্তু 200 টাকা থেকেও কম প্রতিদিনের টাকা তারা পান। এই টাকা দিয়ে তাদের পরিবার বা সংসার কীভাবে চলবে, এটাই তাদের মধ্যে প্রশ্ন ইতিমধ্যে উঠে এসছে। সেই জন্য তারা গ্রামের গঞ্জ থেকে অর্থাৎ জেলা জেলা থেকে তারা এসছেন এবং তারা এসে
পঞ্চায়েত ভবনের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছে। তাদের সরকারির মতন মর্যাদা দিতে হবে এবং যে 15 থেকে 16,000 টাকা থেকে বেশি মাইনে তাদের দিতে হবে এবং 60 বছর পর্যন্ত চাকরি নিয়োগ করতে হবে, এমনটাই তারা দাবি দাওয়া নিয়ে আজ পঞ্চায়েত ভবনের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে এসে নিজের ঘর না পেয়ে কার্যত খোলা আকাশের নিচে টেবিল পেতে সেখানেই নিজের কাজকর্ম শুরু করলেন ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন আর সেই সুযোগেই তার 12 বছরের ঘর দখল হয়ে গিয়েছে। সেখানে বসছেন বনভূমির কর্মাধ্যক্ষ খৈরুল ইসলাম। আর সেই ঘর ফিরে পেতেই বারবার বিডিওকে, এসডিওকে আবেদন করেছেন আরাবুল, কিন্তু সেই ঘর কোনো মতে ফেরত পাননি। বিডিও আরাবুলের জন্য নতুন ঘর অ্যালট করেছেন, কিন্তু সেই ঘরে বসতে রাজি নন আরাবুল। তার দাবি তার পুরনো ঘরই তাকে ফিরিয়ে দিতে হবে। আর সেই কারণে পুরাতন ঘর না ফেরত পেয়ে কার্যত খোলা আকাশের নিচে টেবিল পেতে বসে পঞ্চায়েত সমিতির কাজকর্ম শুরু করেছেন আরাবুল ইসলাম। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়ায় ভাঙড় 2 বিডিও অফিসে। যদিও আরাবুল ইসলাম দাবি করেছেন তার ঘর তাকে ফিরিয়ে দিতে হবে, অন্যদিকে তার ঘর এই মুহূর্তে যিনি দখল করে বসে আছেন সেই খয়রুল ইসলাম, তিনি দাবি করেছেন আরাবুল নাটক করছেন। সব মিলিয়ে ভাঙড়ের রাজনীতিতে এই ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। এক দেশ এক ভোট এই সংক্রান্ত বিল বৃহস্পতিবার অনুমোদন পেয়ে গেল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত পেল এই বিল। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী তথা বিজেপি শিবির এই সিদ্ধান্তের পক্ষে সওয়াল করে আসছেন। তাঁদের যেটা যুক্তি যে এক দেশ এক ভোট হলে প্রচুর সরকারি টাকা যে খরচা হয় প্রত্যেকটা নির্বাচন করতে গেলে সেটা বাঁচবে, কারণ লোকসভা নির্বাচনের পাশাপাশি প্রতি বছরই কোনো না কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন থাকে। তাতে যেমন টাকার খরচা হয়, তেমনই যে সমস্ত সরকারি কর্মীরা ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে নির্বাচন করানো যাবতীয় নির্বাচনের কাজে যুক্ত হন, তারা তাদের মূল কাজটা করতে পারেন না। অন্যদিকে মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার জন্য উন্নয়নমূলক প্রকল্পের কাজও থমকে থাকে, কোনো ঘোষণা করা যায় না, কোনো কাজ এগোনোও যায় না। সুতরাং এক দেশ এক নির্বাচন অর্থাৎ সমস্ত ভোট লোকসভা এবং বিধানসভা যদি একই সময় হয় তাতে সময় বাঁচবে, খরচা বাঁচবে এবং উন্নয়নের প্রকল্প আটকে থাকবে না। কিন্তু এর পাল্টা বিরোধীদের যে আপত্তি বা যুক্তি সেটা হলো এক দেশ এক নির্বাচন করা সাংবিধানিক ব্যবস্থারই পরিপন্থী, কারণ বিধানসভা বা লোকসভার মেয়াদ থাকে 5 বছরের জন্য। কিন্তু হঠাৎ করে যদি মাঝপথে সরকার পড়ে যায়, কেউ যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, যেটা আমরা আচ্ছাড়ি দেখি, সেক্ষেত্রে অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন হয়। কিন্তু এক দেশ এক নির্বাচনের আইন যদি চালু হয়ে যায় তাহলে তো 5 বছরের আগে নির্বাচনই করা হবে না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। অর্থাৎ এইটা যে ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো তার পরিপন্থী। এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার এই মন্ত্রিসভায় এই বিল পাশ করানোর বিরুদ্ধেও বিরোধীদের যে অভিযোগ যে লোকসভা বা রাজ্যসভায় আদানি সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য এই ধরনের বিষয়কে সামনে নিয়ে আসছে সরকার। এবং বিরোধীদের এটাও যুক্তি, এক দেশ এক নির্বাচন যদি শাসক দল চায় তাহলে সম্প্রতি হরিয়ানাতে আর জম্মু কাশ্মীরে এক দফায় নির্বাচন করতে হলো, আবার 1 মাস বা 2 মাস বাদেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে আলাদা দফায় নির্বাচন করতে হলো কেন? সেখানেই তো এক দেশ এক ভোটের যে নীতি সেটা মেনে 4টে রাজ্যেই একসঙ্গে বিধানসভা নির্বাচন করা যেত। দুপক্ষের যুক্তি রয়েছেই, যদিও সরকার জানাচ্ছে যে আগামী শীতকালীন অধিবেশনেই যদি এই বিল সংসদে আনা হয় সেক্ষেত্রে প্রথমেই এটা আলোচনায় পেশ করা হবে না, পাঠানো হবে যৌথ সংসদীয় কমিটিতে বা জেপিসিতে। জেপিসি গঠন করে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে সরকার, তারপরই এই বিল পাশ করানো নিয়ে উদ্যোগ নেওয়া হবে সংসদে। রাজা বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম। টাকা নিয়ে এমআরআই করানোর অভিযোগে দালাল চক্রের সঙ্গে জড়িত এক মহিলাকে আটক করল বহরমপুর থানার পুলিশ। জানা যায় নওদা এলাকায় মিরাজুল শেখ নামে এক যুবক, সে লক্ষ্মণ উল্টে আহত হন। ইতিমধ্যেই তাকে এমআরআই করানোর জন্য গ্রামের এক চিকিৎসক বলেন। তারপরে আজ সেই মিরাজুল মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই করতে আসেন এবং সেখানে এক মহিলা কাজল বিবি তার সঙ্গে এমআরআই করানোর জন্য তার সঙ্গে তার কথা হয় এবং সে টাকার দাবি করেন এবং তাকে 1000 টাকা দেওয়া হয়। এবং এরপরেই যখন মেডিকেল কলেজ হাসপাতালে মিরাজুল জানতে পারে যে সেখানে এমআরআই করতে কোনো টাকা লাগে না এবং তখনই তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। ইতিমধ্যে এই ঝামেলার খবর পেয়ে মেডিকেল কলেজ হাসপাতাল যে ক্যাম্প, সেই ক্যাম্পের পুলিশ এসে
সেখানে এসে পরিস্থিতি শান্ত করে এবং সেখান থেকে সেই যে দালাল চক্রের সঙ্গে জড়িত সেই মহিলা, সেই কাজল বিবি, তাকে আটক করে এবং তারপরে বহরমপুর থানায় খবর দিলে তাকে নিয়ে যায়। এরপর এর সঙ্গে কে বা কারা জড়িত আছে বা এই ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল দালাল চক্রে আরও কারা আছে সেই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম। শীতের শুরু থেকেই দেখা যাচ্ছে যে কলকাতা সহ বাংলার বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় সবজি এবং তার পাশাপাশি আলু, পেঁয়াজ থেকে শুরু করে আদা, রসুন সমস্ত কিছুরই দাম একেবারে ঊর্ধ্বমুখী। শুধুমাত্র কাঁচা আনাজই নয়, তার পাশাপাশি মাছ, মাংস, এমনকি ডিমের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। টাস্ক ফোর্সের তরফ থেকে একাধিকবার শহর কলকাতার বিভিন্ন বাজারগুলোতে পরিদর্শন করা হচ্ছে বা অভিযান চালানো হচ্ছে, তারপরেও কিছুতেই সবজির দামে লাগাম পড়ানো যাচ্ছে না। বৃহস্পতিবারও একই রকমভাবে টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, কমল দেব সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা আধিকারিকরা রয়েছেন তারা উত্তর কলকাতার মানিকতলা বাজার এবং এন্টালির বাজার তারা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে মূলত আলুর ক্ষেত্রে, আলুর দাম নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এই ব্যবসায়ীরা যে পাইকারি দোকান থেকে, পাইকারি মার্কেট থেকে তারা আলু কিনছেন, সেখানে অনেকটাই বেশি দামে তাদেরকে এখনো পর্যন্ত আলু বা অন্যান্য সবজি কিনতে হচ্ছে। সে কারণে ক্রেতাদেরকে বিক্রি করার ক্ষেত্রে এখনো পর্যন্ত বেশ কিছুটা চড়া দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। বাজারে নতুন আলুর যোগান ইতিমধ্যেই সহজলভ্য হয়ে গিয়েছে এবং ভিন রাজ্য থেকেও আলু আমাদের রাজ্যে ঢুকছে। সেক্ষেত্রে এখনো কেন আলুর দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, সেই বিষয়ে যেটা ব্যবসায়ীরা যেটা বলছেন যে তাদের যে দাম কেনা পড়ছে সেই দামে লাভ রেখে তাদেরকে যদি ব্যবসা করতে হয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত দাম কমিয়ে বিক্রি করার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। যদিও আগামী কয়েকদিনের মধ্যে আলু এবং অন্যান্য প্রয়োজনীয় সবজি, মরশুমি সবজির দাম বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলেই মনে করছেন বিক্রেতারা। যদিও টাস্কফোর্সের সদস্যদের তরফ থেকে এক প্রস্থ ধমক খেতে হয় বিক্রেতাদের এবং যেটা বারবার করে টাস্কফোর্সের সদস্যরা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে বিভিন্ন বাজারগুলোতে পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে বিক্রেতাদের এবং যাতে ক্রেতাদের কোনো রকম সমস্যা না হয়, যাতে একেবারে সহজলভ্য মূল্যে মরশুমি সবজি বা অন্যান্য কাঁচা আনাজ কিনতে পারেন ক্রেতারা। যে কারণে এই টাস্কফোর্সের বিভিন্ন বাজার পরিদর্শন এবং সেই পরিদর্শনের মাধ্যমে কয়েক দিনের মধ্যে বা আগামী সপ্তাহের মধ্যেই বেশ কিছুটা দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন টাস্কফোর্সের সদস্যরা। সঙ্গে ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং স্থানীয় থানার আধিকারিকরা। সকলকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার আরও একবার উত্তর কলকাতার মানিকতলা বাজার এবং এন্টালি মার্কেটে পরিদর্শন অভিযান চালানো হয়। তবে শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। সাত সকালেই ইডির হানা হুগলির রিষ্টায় দুটি পৃথক পৃথক জায়গায়, একদিকে যেরকম এনএস রোড এবং অন্যদিকে রেল গোডাউন লাগোয়া বাঙ্গুর পার্ক এলাকায় দুই পৃথক ব্যবসায়ীর বাড়িতে এই হানা চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় 6 জন আধিকারিক, 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সাথে নিয়ে দুটি গাড়িতে করে পৃথকভাবে দুটি বাড়িতে তল্লাশি চালায়। বেশ কয়েক ঘন্টা ধরে এই তল্লাশি চলে। যদিও কি কারণে এই তল্লাশি তা পরিষ্কার না হলেও প্রাথমিকভাবে যেটা জানা যায়, রিস্টার এক ব্যবসায়ী অর্থাৎ বাঙ্গুর পার্ক লাগোয়া যে বাড়িতে তল্লাশি চলে সেই বাড়ির ব্যবসায়ী শেয়ার রিলেটেড ব্যবসার সাথে জড়িত এবং অন্যজনও কিন্তু ব্যবসার সাথে জড়িত। স্বাভাবিকভাবেই সাত সকালে রিস্টার দুটি পৃথক পৃথক জায়গায় এই তল্লাশিতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হুগলি রিস্টার থেকে তাপস লাহা, নিউজ টাইম। ময়নার বাগচায় বিজয় কৃষ্ণ ভূঁইয়া বিজেপি নেতার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল এনআইএর তদন্তকারী দল। দীর্ঘদিন ধরেই এই তদন্ত চলছে। উল্লেখ্য, 2023 সালের 1 মে খুন হন বিজয় কৃষ্ণ ভূঁইয়া। বিজেপি নেতা খুনের ঘটনায় 34 জনের নামে এফআইআর দাখিল হয়। এরপরে তদন্তের ভার নেয় এনআইএ। প্রায় 9 জনকে গ্রেপ্তার করেছে এনআইএর তদন্তকারী দল। গতকাল রাত্রেবেলা এই দল এলাকার থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে, তার নাম শুভেন্দু ভৌমিক। এই এনআইএর তদন্তকারী দল বিভিন্ন সময়ে ময়নায় এসেছে এবং তদন্তের খাতিরে তারা এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এবং অভিযুক্তদের বাড়িতে গিয়েও তারা তল্লাশি চালিয়েছে বিভিন্ন সময়, কিন্তু অনেককেই পাওয়া যায়নি। অনেকের বাড়িও সিল করে দিয়ে এসছে তারা এবং এই তদন্ত কবে শেষ হবে সেটাই অপেক্ষায় ময়নাবাসী এবং বাচ্চাবাসী আশা করছেন এবং বিজেপি নেতৃত্ব আশা করছেন যে এই বিজয় কৃষ্ণ ভূঁইয়ার যে খুনের ঘটনা, তাতে যারা অভিযুক্ত আছেন তাদের গ্রেপ্তার করে যথাযুক্ত শাস্তি হোক।
এই নিয়েই তারা দাবি জানাচ্ছেন। ময়না থেকে ক্যামেরায় রঞ্জিত ঘাটের সঙ্গে সুময় জানার রিপোর্ট, নিউজ টাইম। বধূ নির্যাতন রুখতে যে একাধিক আইন রয়েছে, বহুদিন ধরেই অভিযোগ উঠছে তার অপব্যবহার নিয়ে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই আইনকে ব্যবহার করে স্ত্রীরা স্বামীদের তথা শ্বশুরবাড়ির লোকজনদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে এবং অপদস্থ করছে। বিবাহ বিচ্ছেদের পর খোরপোশের ক্ষেত্রেও অবাস্তব পরিমাণে টাকার দাবি করা হচ্ছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিবাহ বিচ্ছেদ এবং খোরপোশ সংক্রান্ত মামলায় কোন কোন মানদণ্ডের ভিত্তিতে রায় দেওয়া হবে বা নির্দেশ দেওয়া হবে তার সুনির্দিষ্ট গাইডলাইন জারি করে দিল। সুপ্রিম কোর্টের বক্তব্য, অবাস্তব পরিমাণে খোরপোশ চাওয়া যাবে না। এক্ষেত্রে প্রথমেই দেখতে হবে স্বামী ও স্ত্রী উভয়ের আর্থসামাজিক জীবনযাপনের মানদণ্ড কী, অর্থাৎ তাদের আয়ের উৎস কী, রোজগার কত, খরচ কত, তারা ধনী, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, কী ধরনের জীবনযাপন তারা করেন সেইটা আগে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি স্থির করতে হবে বিবাহ বিচ্ছেদের পর স্ত্রী এবং সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য মূল প্রয়োজনগুলো কী কী, সেক্ষেত্রে স্ত্রীর রোজগার আছে কি না। পাশাপাশি এটাও দেখতে হবে বিয়ের আগে হয়তো স্ত্রী চাকরি করতেন, কিন্তু বিয়ের পর সংসার সামলাতে গিয়ে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন কিনা। অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ এবং রোজগারের ক্ষেত্রে যাবতীয় পরিস্থিতি যেমন স্বামীকে খতিয়ে দেখতে হবে, তেমনই উল্টো দিক থেকে স্বামীর রোজগার কত, ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক ক্ষমতা তার আছে কিনা সেইটাও খতিয়ে দেখতে হবে। এবং এই ক্ষেত্রেই অবাস্তব পরিমাণে কোনো রকম খোরপোশের দাবি করা যাবে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের, যেটা ভবিষ্যতে যে কোনো বিবাহ বিচ্ছেদ এবং সেই সংক্রান্ত খোরপোশের মামলার ক্ষেত্রে নিম্ন আদালত, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও এই নির্দেশিকা পালন করেই খোরপোশের পরিমাণ এবং অন্যান্য দায়দায়িত্ব স্বামীর ক্ষেত্রে এবং স্ত্রীর প্রয়োজন সমস্ত কিছু বিচার করে রায় দিতে হবে। রাজা বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।